বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সিরিজ বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত, আন্দোলনে নামতে মাঠ পর্যায়ে প্রস্তুতির নির্দেশনা। এই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। গভর্নমেন্টের পতনই হবে একমাত্র আন্দোলন, তাছাড়া তো আন্দোলনের কোনো অর্থ হবে না। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচন ভয় পায় দলটি, বলছে আওয়ামী লীগ। আন্দোলনের নামে যারা পোড়াও অবরোধে রাজনীতি করেছে, আবারও তারা সেই ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি তানজিলা খানমি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খাদ্য নিরাপত্তায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর 5 দফা, ধনী দরিদ্রের ভ্যাকসিন বৈষম্য দূর করার আহ্বান। আজ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বাংলায়। টিকিট কাটার সময় বললো যে এখানে সিট পাওয়া যাবে না, ডাক্তার দেখালে দেখাইতে পারবেন। ডেঙ্গুটা রিকভার করেছে, কিন্তু মাঝখানে ওর আবার জ্বর আসছে, নতুন করে মনে হচ্ছে অন্যরকম সিমটম দেখা দিচ্ছে। খালি নেই রাজধানীর শিশু হাসপাতালের কোনো সেট, হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন অভিভাবক। 70% ডেঙ্গু রোগী, আছে ভাইরাসজনিত জ্বরও। 2.5 বছরেই উধাও ঢাকার 2 রুটের চক্রাকার বাস সার্ভিস, না জানিয়েই বন্ধ করা হয়েছে, দাবি দক্ষিণের মেয়রের। সরু রাস্তার স্টপেজ সমস্যার দোহায় বিআরটিসির। এবং ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম রাজধানীর সোয়ারীঘাটে, ভারতে রপ্তানির প্রভাব বলছেন ব্যবসায়ীরা। মুন্সিগঞ্জের আড়তে সরবরাহ বেশি থাকলেও দাম চড়া। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সিরিজ বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়া সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করা সহ 10 দফা দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। এজন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আহমেদ সালেহিনের রিপোর্ট। সিরিজ বৈঠক করে হঠাৎ আলোচনার কেন্দ্রে বিএনপি। দুর্নীতির মামলায় দলীয় নেত্রী বেগম জিয়ার কারাদণ্ডের 3.5 বছর পর 2 দফায় 6 দিনের ধারাবাহিক বৈঠক করে রাজনীতির নতুন কৌশল নিতে যাচ্ছে তারা। ক্ষমতা ছাড়ার 15 বছরে 3টি জাতীয় নির্বাচন গেলেও সরকার গঠন তো দূরের কথা, দলটি হারিয়েছে সংসদে বিরোধী দলের আসনও। তাই এবার আগে ভাগেই আন্দোলনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ধারাবাহিক বৈঠকে কর্মীদের মতামত নেয়ার পর পরবর্তী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে দলটি। আমরা তো শুধু ম্যাডামের মুক্তি দাবি করবো না, আমাদের আরো হাজার হাজার নেতাকর্মী জেলে আছে। ভোটের অধিকার, চলাফেরার অধিকার বা মত প্রকাশের অধিকার, সেই দফাগুলা জনগণের দফা হিসাবে জনগণ আদায় করবে। সেই আদায় করার জন্য আমি মনে করি আন্দোলন লাগবে। দলের নেতারা বলছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা নেই। এখন তো আমাদের সামনে আর কিছু নাই, অর্থাৎ এই সরকারের অধীনে, এই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। কাজে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সেটার জন্য যদি সরকার না শুনে, তাহলে আমাদেরকে বৃহত্তর আন্দোলন, সব রাজনৈতিক দল সহ জনগণকে নিয়ে রাজপথে আমাদেরকে নেমে আসতেই হবে। আন্দোলনের ক্ষণ নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত আসছে জানিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সরকারের অধীনে নির্বাচন যাওয়াটা একটা অনর্থক। আমরা একটা তো গিয়েছিলাম নির্বাচন 18 সাল, সেরকম পরিস্থিতি থেকে তো যে নির্বাচন হয়, সেই নির্বাচন তো জনগণ আসবে না, আর আমাদের পার্টিসিপেশন করার কোনো অর্থই হয় না। গভর্নমেন্টের পতনই হবে একমাত্র আন্দোলন, তাছাড়া তো আন্দোলনের কোনো অর্থ হবে না। 6 দিনের ধারাবাহিক বৈঠক শেষের পর শনিবার স্থায়ী কমিটিতে চূড়ান্ত করা হবে আন্দোলনের কর্মসূচি বলেও জানান দলের শীর্ষ নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। সকালে নিজ বাসা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে আবারও জ্বালাও পোড়াওয়ের ষড়যন্ত্র করছে দলটি। দীর্ঘদিন পর বিএনপির সিরিজ বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করে নানা আলোচনা সমালোচনা। বৈঠক শেষে দলটি আবারও আন্দোলনের দিকেই তৃণমূলকে প্রস্তুতের ইঙ্গিত দেয়।
এদিকে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি মন্তব্য করেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই দলটি নির্বাচনে অংশ নিতে ভয় পায়। বিএনপির লক্ষ্য পকেটের উন্নয়ন, শেখ হাসিনার রাজনীতি জনগণের রাজনীতি, বিএনপির রাজনীতি ক্ষমতার রাজনীতি। আন্দোলনের নামে সহিংসতা করেছে, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও অবরোধের রাজনীতি করেছে। বিএনপির সাম্প্রতিক সিরিজ বৈঠকের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের কথা বলে দলটি আবারও আগের মতো জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে যাওয়ার পায়তারা করছে। নিজেদের নেত্রীর মুক্তির আন্দোলনেও দলটি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। আবারও তারা সেই ষড়যন্ত্রে মেতে উঠেছে, নির্বাচনে তারা ভয় পায়। সাম্প্রতিক নির্বাচনগুলো তারা যখন হেরে যায় তখন তারা এক পর্যায়ে নির্বাচন বয়কট করে চলে যায়। বর্তমান সরকারের একের পর এক উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ সন্তুষ্ট উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, দেশের উন্নয়নের ধারা সহ্য হয় না বিএনপির। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সমতার পৃথিবী প্রতিষ্ঠায় ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতিসংঘের সুইডিশ মিশন আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় ভিডিও বার্তায় এই কথা বলেন শেখ হাসিনা। পরে খাদ্য সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে 5 দফা প্রস্তাব দেন। এদিকে আজ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে সমতা ও অন্তর্ভুক্তি অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের সুইডিশ মিশন। শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, একক দেশের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। We have adopted a whole society approach in realizing the SDGs and ensuring a COVID recovery that will leave no one behind. No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. আগামীতে সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে ভ্যাকসিন বৈষম্য দূর করার উদ্যোগ নিতেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. পরে মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের আমন্ত্রণে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের গল্প বিশ্ববাসীকে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়তে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা থাকতে হবে। Bangladesh has become self-sufficient in food production from a food deficit country for ensuring resilient food system globally. Research, investment, and advanced technology sharing for agriculture development. Increase funding for developing countries for achieving sustainable food system. এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল লোটে প্যালেসে আসেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জুরিগুয়েতা শেরুতি। এরপর জাতিসংঘ মহাসচিব এবং মালদ্বীপ ও ভিয়েতনামের রাষ্ট্রপতির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ব্যস্ততম সময় অতিবাহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ৭৬তম সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য রাখবেন তিনি। আর এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আর এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সেদিন আর বেশি দূরে নয় যেদিন উন্নত দেশগুলোর সঙ্গে উচ্চারিত হবে লাল সবুজের বাংলার নাম। উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এখন এক বিস্ময়।
মার্কিন বিশ্লেষকরা বিষয়টি শুধু স্বীকারই করছেন না, তারা বলছেন দারিদ্র্য দূরীকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, নারীর অধিকার প্রতিষ্ঠা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জন নিয়ে গেল সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভার্চুয়াল নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন UN সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স। তিনি বলেন, 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রগতিতে বিশ্বে প্রথম হয়েছে। Bangladesh's very rapid, very impressive and very inspiring progress. LDC ক্যাটাগরি থেকে উত্তরণের জন্য মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই 3টি সূচকের যে কোনো দুটি অর্জনের শর্ত থাকলেও বাংলাদেশ 3টি সূচকের মানদণ্ডেই উন্নীত হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, আজ তা বিশ্ব স্বীকৃত। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের মানদণ্ড অনুযায়ী উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে $1230 মার্কিন। সেখানে বাংলাদেশের মাথাপিছু আয় এখন $2200 বেশি। দেশে দারিদ্র্যের হার বিস্ময়করভাবে হ্রাস পেয়েছে, কমেছে অতি দরিদ্রতার হার। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতেও বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, MDG অর্জন, SDG বাস্তবায়ন সহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পায়ন, 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ, পোশাক শিল্প, ওষুধ শিল্প, রপ্তানি আয় বৃদ্ধি সহ নানা অর্থনৈতিক সূচকে দেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্পসমূহ বাস্তবায়িত হচ্ছে। নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে কিছু কিছু ক্ষেত্রে বিশ্বকে চমকে দেওয়ার মতো সাফল্য আছে বাংলাদেশের। এর মধ্যে শিক্ষা সুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার ও জন্মহার কমানো, গরিব মানুষের স্বাস্থ্য সুবিধা দেয়া এবং শিশুদের টিকা কার্যক্রম অন্যতম। বাংলাদেশ এখন উন্নয়নের পথিকৃৎ, একথা স্বীকার করছেন সকলে। এই যুক্তরাষ্ট্রে উন্নয়নের উদাহরণ হিসাবে নেওয়া হচ্ছে বাংলাদেশের নাম। এতে করে উন্নত আর সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খালি নেই রাজধানীর শিশু হাসপাতালের কোনো সিট। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন অভিভাবক। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের 70% ডেঙ্গু রোগী। সাধারণত বছরের সেপ্টেম্বর অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ কমে আসলেও চলতি বছরের চিত্র একেবারেই ভিন্ন। এছাড়া পাল্লা দিয়ে বাড়ছে মৌসুমী জ্বরে আক্রান্তের সংখ্যা। বড়দের পাশাপাশি শিশুদের প্রচুর তরল খাবার খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তোহা খান তামিমের রিপোর্ট। প্রায় 2 বছর বয়সী ডেঙ্গু আক্রান্ত সায়ানকে কোলে নিয়ে হাসপাতালের করিডরে বাবা। বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে আসছেন শিশু হাসপাতালে। এখানেও সিট খালি না থাকায় সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় তিনি। ডক্টর দেখিয়েছি মিরপুর 2 নম্বরে, গতকালকে রিপোর্ট দিয়েছে, এখন ডেঙ্গু পজিটিভ আসছে। তো ওখানে বলছিল যে ভর্তি করানোর জন্য রাতেই, তো ওখানে সিট পাইনি, তো এখানে নিয়ে আসছি। টিকিট কাটার সময় বললো যে এখানে সিট পাওয়া যাবে না, ডাক্তার দেখালে দেখাইতে পারবেন। ঢাকা শিশু হাসপাতালে জ্বর সহ অন্যান্য উপসর্গ নিয়ে আসা রোগীদের 70%ই ডেঙ্গুতে আক্রান্ত। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসলেও চলতি বছরের চিত্র ভিন্ন। ঢাকার 2 কর্পোরেশনের নানা উদ্যোগের পরও কমানো যাচ্ছে না এডিসের দাপট। এছাড়া মৌসুম পরিবর্তনের এ সময়ে আবহাওয়ার ভিন্নতায় জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। শুক্রবার ছুটির দিনেও শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছিল উপচে পড়া ভিড়। ঠান্ডা, কাশি, জ্বর। তো গতকাল থেকে হঠাৎ জ্বর আর কাশি হচ্ছে। 2 দিন যাবত জ্বর আসছে, আজকে একটু কম। মাঝরাত হলে জ্বরটা বেশি আসে। 20 তারিখে ভর্তি হয়েছি। 20 তারিখে যখন ভর্তি হয়েছি তখন আপনার প্লাটিলেট ছিল 1,70,000। 23 তারিখ গতকালকে 1,60,000 ছিল। মাঝখানে আবার জ্বর আসছে, পাতলা পায়খানা শুরু হয়েছে,
প্লাস বমি করেছে। চিকিৎসকরা বলছেন দিনের বেলা অতিরিক্ত গরমের কারণে ঘাম বসে শিশু জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, তাই বেশি করে তরল খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা শিশু হসপিটালে যতগুলো পেশেন্ট আসছে প্রায় 70%ই ডেঙ্গু জ্বরের রোগী। হ্যাঁ, তোদের মধ্যে অনেক পেশেন্ট আছে যেগুলো ডেঙ্গু শক সিনড্রোমের বাচ্চা। হ্যাঁ, তো সেইগুলোকে তখন দেখা যাচ্ছে যে আমাদের আইসিইউতে নিয়ে যেয়ে আমাদেরকে মনিটরিং করতে হয়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 17,000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন 59 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন রিপোর্টার তোহা খান তামিম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নামিম, হাসপাতালের যেই জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের সামনে আমরা সকাল থেকে রোগীদের যে ভিড় আমরা লক্ষ্য করেছি, ঠিক এখনও কিন্তু সেই সংখ্যা মোটেও কমেনি, বরং সেই আগের যে ভিড় সেই ভিড় আমরা লক্ষ্য করছি। আপনাকে একটু দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে সেই যে লম্বা লাইন, সেই লম্বা লাইন ধরে রোগীরা দাঁড়িয়ে জরুরি বিভাগের সামনে এখনও কিন্তু এভাবে তারা চিকিৎসকের যে পরামর্শ সেই পরামর্শ নিচ্ছেন। এবং এখানে জরুরি বিভাগের সামনে ঢাকা শিশু হাসপাতালে জরুরি বিভাগে যারা সকাল থেকে ভিড় করছেন এবং এখনো যারা রয়েছেন তারা মূলত অধিকাংশই কিন্তু এরা ডেঙ্গু জ্বরের যে উপসর্গ সেই উপসর্গ নিয়ে তারা কেউ এসেছেন, কেউ মৌসুম পরিবর্তনের যেই সাধারণ যে জ্বর সর্দি কাশি সেটি তারা নিয়ে এসেছেন। এবং এখানে যারা ডায়াগনোসিস করে যাদের ডেঙ্গু পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে তারা মূলত যারা জরুরিভাবে প্লাটলেট যাদের কমে যাচ্ছে তাদেরকে তারা সিট যেই খালি সেই খালি থাকা সাপেক্ষে, শয্যা খালি থাকা সাপেক্ষে তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। যদিও ঢাকা শিশু হাসপাতালে যেই শয্যার সংখ্যা সেই শয্যার সংখ্যার বিপরীতে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে এবং যেই শয্যা সেই শয্যা কোনো শয্যায় কিন্তু ফাঁকা নেই, তারপরেও তারা চেষ্টা করছেন বিশেষ করে যাদের জরুরি অবস্থা, বিশেষ করে ডেঙ্গু পজিটিভ হয়েছে কিংবা জরুরি অবস্থা রয়েছে তাদেরকে আসলে জরুরিভাবে যাতে ভর্তি নেওয়া যায় এবং চিকিৎসা সেবার আওতায় নেওয়া যায় সে ব্যাপারে তারা আসলে চেষ্টা করছেন। আমরা সংবাদে দেখেছি যে প্রায় 17,000 অর্থাৎ চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 17,000 ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। এবং শুধুমাত্র আমরা যদি সেপ্টেম্বর মাসের কথা বলি তাহলে সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 6,500-6,500-এর বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু রোগী ভর্তি হয়েছে। আমরা রাজধানীর অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেই অন্যান্য হাসপাতালে খোঁজ নিয়েছিলাম। আমরা বিশেষ করে পুরান ঢাকার যে মিডফোর্ড হাসপাতাল রয়েছে, সবচেয়ে বড় হাসপাতাল, সেই হাসপাতালে আমরা খোঁজ নিয়েছি ডেঙ্গু ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যদিও সেখানকার চিকিৎসকরা বলছেন যে কিছুটা রোগী ভর্তি যে সংখ্যা সেটি কম, দৈনিক 40 থেকে 50 জন রোগী ভর্তি হয়, সেখানে দৈনিক 30 থেকে 35 জন রোগী ভর্তি হচ্ছে এবং সেখানে আজকে পর্যন্ত অর্থাৎ আজকে প্রায় 150 জন রোগী ভর্তি রয়েছে। এবং যদিও সেখানকার যে শয্যা সেই শয্যাও খালি নেই। তো সব মিলিয়ে বলা যায় যে মৌসুমি জ্বরে আক্রান্ত যে সাধারণ জ্বর সর্দি কাশির যেই সেটিও কিন্তু বাড়ছে, পাশাপাশি ডেঙ্গুর যে লাগাম সেই লাগাম আসলে টেনে ধরা সম্ভব হচ্ছে না। তো এই ছিল ঢাকা শিশু হাসপাতাল থেকে আমার হাতে সবশেষ। ঢাকা শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সহকর্মী তোহা খান তামিম। আগামীকাল থেকে পুরো দমের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত থাকবে কোভিড পরীক্ষায় সব ল্যাব। শুক্রবার বিমানবন্দর পরিদর্শন শেষে এই কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। আর দ্রুত অবকাঠামো বসানোর কাজ চলছে বলে জানান ল্যাব প্রতিনিধিরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। স্বল্প সময়ে বেশি সংখ্যক যাত্রীর করোনা পরীক্ষা করতে এরই মধ্যে শাহজালাল বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ভিতরে বসানো হচ্ছে 6টি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি। শুক্রবার দুপুরে কাজের অগ্রগতি দেখতে বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, টেকনিক্যাল কাজগুলো শুক্রবারের মধ্যে শেষ হলে শনিবার থেকে করোনা পরীক্ষায় প্রস্তুত থাকবে সবগুলো ল্যাব। অনিয়ম যাতে না হয় সে বিষয়ে দায়বদ্ধতা নিয়ে কাজ করার কথাও বলেন তিনি। যদি হয়ে যায় সাবজেক্ট টু আপনার ফ্লাইট অ্যাভেলেবল যেটা আছে, হ্যাঁ, হয়তো কাল থেকেই যাওয়া আরম্ভ হয়ে যাবে। যদি কোনো গাফলতি বা কোনো রং যদি হয় তাহলে ওখানে কিন্তু ছাড় দেওয়ার কিন্তু কোনো স্কোপ থাকবে না। সিস্টেমে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে তো এটা হেলথ মিনিস্ট্রি দেখবে। বিমানবন্দরে অনুমোদিত 6টি প্রতিষ্ঠানের 12টি ল্যাবে 3 ঘন্টায় 1150 জনের করোনা পরীক্ষা সম্ভব বলে জানায় ল্যাব কর্তৃপক্ষ। রেজাল্ট আসতে প্রায় 2 ঘন্টার মধ্যে শেষ হবে। একটা স্লট আমরা ধরছি 3 ঘন্টা। 3 ঘন্টায় আমাদের প্রায় 1128 রিপোর্ট হবে। এর আগে বুধবার পরীক্ষামূলকভাবে মোবাইল ল্যাব BMFR এর মাধ্যমে স্বল্প পরিসরে করোনা পরীক্ষা করে আরব আমিরাতে পাঠানো হয় 46 জন যাত্রী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
বাস রুট পুনর্বিষণের আওতায় পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর, নিউ মার্কেট ও উত্তরা রুটে 2019 সালে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। তবে 2.5 বছরের মাথায় হদিস নেই সেসব বাসের। নগর কর্তৃপক্ষ বলছে না জানিয়ে এই বাসগুলো সরিয়ে নিয়েছে বিআরটিসি। তবে সংস্থাটির দাবি, নগর কর্তৃপক্ষ চাইলে আবারও চালুর উদ্যোগ নেওয়া হবে চক্রাকার বাস সার্ভিস। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দাঁড়িয়ে একটি বাস খুঁজছি। 2019 সালে বাস রুট রেশনালাইজেশনের আওতায় এই রুটে পরীক্ষামূলকভাবে বিআরটিসির একটি বাস সার্ভিস চালু হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সেই বাসের দেখা। অপেক্ষা আরও কয়েক ঘন্টা, সকাল গড়িয়ে দুপুর, তবু দেখা মিলছে না কাঙ্ক্ষিত বাসের। 2019 সালের 24শে মার্চ মোহাম্মদপুর, নিউ মার্কেট, আজিমপুর রুটে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। 2 মাস বাদে 27 মে উত্তরা রুটে চালু হয় আরও 2টি চক্রাকার বাস। কথা ছিল চাহিদা বাড়লে বাড়বে বাস, মাঝপথে করোনার বাধা। তবে সব ছাপিয়ে যখন আবারও স্বাভাবিক হবার চেষ্টা, তখন এসব রুটে উধাও বিআরটিসি সার্ভিস। চক্রবৃদ্ধি আকারে ধানমন্ডি ঘুরতো, কিন্তু করোনাকালীন সময় এটাকে আর দেখা দেয়নি। প্রথম সার্ভিসটা ভালো থাকে, তখন চলে, পরে আর এটা কন্টিনিউ করেন। তাহলে এসব বাসের ঠিকানা এখন কোথায়? বাস রুট রেশনালাইজেশনের আহ্বায়ক ও দক্ষিণের মেয়র জানালেন, না জানিয়েই বন্ধ করে দেয়া হয়েছে এই সার্ভিস। আমি জানি না কি কারণে সেটা বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে সামগ্রিক বাস রুট রেশনালাইজেশন করছি, সেবাগুলো আধুনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সুতরাং সেটা এখন আর নতুন করে চালু করার সুযোগ নাই। এদিকে বিআরটিসি জানিয়েছে চালুর পর থেকেই স্টপেজ, সরু রাস্তায় ইউটার্ন সমস্যা সহ নানা জটিলতায় পড়তে হয় তাদের। ট্রাফিক পয়েন্টের ভিউ থেকে কিছু অবজেকশন যাত্রী সাধারণও কিন্তু দিয়েছিল, গাড়িগুলো ঘুরাইতে সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা হয়, কিন্তু সেগুলো তো থাকবেই। তারপরে আমার শিক্ষা প্রতিষ্ঠানকে সার্ভিস দেওয়া শুরু হয়েছিল, এটা আমরা চালু রাখবো। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এ সার্ভিস চালু থাকলে এর সুবিধা অসুবিধা জেনে অন্তত বড় পরিসরে তা কাজে লাগানো যেত। বাস রুট ফ্র্যাঞ্চাইজি যখন পুরো ঢাকা শহরে চালু করব, তখন আমার পর্যাপ্ত স্পেস আছে কিনা, গাড়িগুলো আবার জ্যামে পড়ে যাচ্ছে কিনা, বা হচ্ছে রাস্তার কোনো ইস্যু আমাদের ঠিক করতে হবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসতো আমাদের ছোটো ছোটো আপনার পাইলটিং এর মাধ্যমে। এটা না করে যদি আমরা একবারে করে যাই, সফল হতে পারে, কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই কিন্তু রয়ে যায়। চক্রাকার এই সার্ভিস আবারও চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার দীর্ঘ বিরতির পর আজ খুলল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল। নিয়ম মেনে 13টি আবাসিক হলে স্নাতক ও স্নাতকোত্তরের 3150 জন শিক্ষার্থী উঠলেন। দীর্ঘদিন পর লেখাপড়ার পরিবেশ পেয়ে পেছনের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। সাইমাকন্দের তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। 2 দিন পরই ফাইনাল পরীক্ষা। হলে উঠেই পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছেন অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা। দম ফেলার সময় নেই তাদের। তবে দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা। হলে শিক্ষার্থীদের রুম, ডাইনিং ও টিভি রুমে দেয়া হয়েছে নতুন আসবাবপত্র। হলগুলোর সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে। হলে উঠতে পারায় পড়াশোনায় গতি আসবে বলে মত শিক্ষার্থীদের। যথেষ্টই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছে এবং পড়াশোনার জন্য এটা আসলে অনেক সহায়ক। পড়াশোনার আমাদের যে গতিটা, ওটাও স্বাভাবিক হয়েছে, সেজন্য আমরা আসলে অনেক আনন্দিত। টিভি রুম, ডাইনিং, লাইব্রেরি এসবকে আমরা কাজে লাগিয়ে আমাদের পড়ালেখাটা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো। হলটা খুলে দেওয়ার কারণে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো, রেগুলার পড়াশোনা করতে পারবো, সেজন্য আমরা খুবই আনন্দিত। আশা করতেছি যে আমরা পরীক্ষাগুলো দিতে পারি, পরীক্ষাগুলো দিতে পারলে আমাদের দীর্ঘ সময়ের যে একটা ক্ষতি সেটা পুষিয়ে যাবে। এদিকে করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা। দ্রুতই সব ব্যাচের শিক্ষার্থীদের হলে ওঠার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে খুব দ্রুতই আমরা পরীক্ষা শুরু করতেছি ফাইনাল ইয়ারের, এবং অন্যান্য ইয়ারের পরীক্ষাগুলো আমরা ডিক্লেয়ার করে খুব দ্রুত, শুধু পরীক্ষাগুলো আমরা 3টা সেমিস্টারের পরীক্ষাগুলো আমরা নিয়ে তাদের দ্রুত রেজাল্ট দিয়ে তার পরবর্তীতে আপগ্রেডেশন যেটি হয় এবং পরবর্তী সেমিস্টারের কার্যক্রমগুলো শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের মোট 13টি আবাসিক হলে বর্তমানে স্নাতক শেষ বর্ষের 1150 এবং স্নাতকোত্তর পর্যায়ের 2000 শিক্ষার্থী উঠেছেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মিয়ানমার থেকে আসা আইসের সবচেয়ে বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিদেশ থেকে পড়াশোনা করে এসে মাদক কারবার শুরু করে যুবক, আর ক্রেতা উচ্চবিত্ত শ্রেণীর তরুণ তরুণী। ভরা মৌসুমেও রাজধানীর পাইকারি মাছের আড়ত সোয়ারি ঘাটে ইলিশের সরবরাহ কম। কেজি প্রতি দামও বেড়েছে 100 টাকা পর্যন্ত।
পুরানো ঢাকার সোয়ারীঘাটে ভোর থেকেই ভিড়তে থাকে মাছ বোঝাই নৌযান। দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে ইলিশ সহ নানা রকম মাছ আসে এখানকার আড়তে। কয়েক ঘন্টা স্থায়ী এই বাজারে তাই হাকডাকে ব্যস্ত পাইকারি ও খুচরা বিক্রেতারা। মনে করেন এখন ছোটগুলা যেটা আমরা নিচ্ছি 250 করে, এটা এখন 350 করে চাইতেছে। 600 গ্রাম সাইজ 600 টাকা কেজি। কম দেখে দাম বেশি, এই মালে চলবো না। রপ্তানি হচ্ছে না, সেই জন্য একটু বাজারে প্রভাবটা পড়ছে। শুক্রবার অন্য দিনের তুলনায় ক্রেতার চাপ তুলনামূলক বেশি। ভরা মৌসুমে কম দামে ইলিশ কিনতে এলেও দাম বেশি হয় কিছুটা হতাশ ক্রেতারা। ইলিশ হিসেবে দাম অনেক বেশি, অতিরিক্ত দাম যাচ্ছে, যেভাবে দাম যাচ্ছে সেভাবে কত সম্ভব না। বাজারে জাটকা এবং 500 থেকে 800 গ্রাম ওজনের ইলিশই বেশি দেখা যায়। বিক্রেতারা বলছেন রপ্তানির পাশাপাশি 4 অক্টোবর শুরু হতে যাওয়া ইলিশ ধরার নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে দামে। ইলিশ মাছের সিজনে মাছ বেচা 2 মাস 7 তারিখ না আমরা মাছই পাই না। ভারত চলে যাচ্ছে মাছ, এই জন্য দাম বেশি। 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত অবরোধ। এটা মা মাছের ডিম ছাড়বে বিদায়, মাছ ধরা নিষেধ আছে। গত কয়েক বছর ধরেই দুর্গাপূজার আগে ভারতে ইলিশ রপ্তানিতে বিশেষ অনুমতি দিচ্ছে সরকার। প্রথম দফায় এবছর 2080 মেট্রিক টন রপ্তানির কথা থাকলেও বৃহস্পতিবার আরও 2520 টন রপ্তানির সুযোগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। সাগরের নোনা জলে মাতোয়ারা দেশের দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার। এখানকার সুগন্ধা পয়েন্টে সাগর তীরে হাজার হাজার পর্যটকের ভিড়। সাগরের নোনা জলের সঙ্গে মিতালি করতে মাতামাতি সবার। শুধু সুগন্ধা নয়, সাপ্তাহিক ছুটির দিনে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন অনেকেই। তাদের সঙ্গে সমুদ্রের বিশালতা আর অপার সৌন্দর্য দেখার মুগ্ধতা ভাগাভাগি করছেন তারা। অনেকদিন যাবৎ বন্দি খেলা থাকতে একটা হাঁপায়ে গেছে, সেই জন্যই মূলত আমরা ফ্যামিলি নিয়ে আসছি সময় কাটানোর জন্য। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। অনেকদিন বন্দি ছিলাম, এখন মনে হচ্ছে স্বাধীন। সমুদ্রের যে বাতাস, যে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউটাকে উপভোগ করার জন্য আমি কাসেলটা বানিয়েছি আর অনেক মজা করেছি। সৈকতের সিগাল পয়েন্টে টাঙানো আছে লাল পতাকা, কিন্তু সমুদ্র স্নানে এই সতর্কতা সংকেত মানছেন না কেউ। লাইফগার্ড যেখানে প্রয়োজন, বাট ওইখানে লাইফগার্ড না দিয়ে দুই পাশে থাকে লাইফগার্ড। যেখানে ঝুঁকিপূর্ণ জায়গাটা ওইখানে লাইফগার্ড নেই। তবে স্বল্প সংখ্যক কর্মী দিয়ে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করার কথা জানান লাইফগার্ড সংস্থার এই কর্মী। 2টা লাল হলুদ ফ্ল্যাগ দেওয়া আছে, 2টা ফ্ল্যাগের মাঝখানে আমরা পর্যটকদেরকে নিরাপত্তা দিয়ে থাকি। আর একটা রেড ফ্ল্যাগ দেওয়া আছে সিঙ্গেল পয়েন্টে, এখানে পর্যটক না নামার জন্য। সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় 2টি লাইফগার্ড সংস্থা থাকলেও দায়িত্ব পালন করেন মাত্র 27 জন কর্মী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামে সিআরবিকে রক্ষা ও বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রতিবাদে আয়োজন করা হয় ম্যারাথন প্রতিযোগিতা। 10 কিলোমিটারের এ দৌড়ে অংশ নেন 111 জন প্রতিযোগী। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের ফুসফুস খ্যাত অনন্য প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা সিআরবি, যেখানে পহেলা বৈশাখ, পয়লা ফাল্গুন সহ নানা ঐতিহ্যগত উৎসব অনুষ্ঠিত হয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই নয়, ঐতিহাসিক কারণেও গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে স্বীকৃত এই সিআরবি। সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রতিবাদে চট্টলা রানার্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 10 কিলোমিটার ম্যারাথন দৌড়। সেভ সিআরবি, সেভ লাইফ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন বয়সী মানুষ দৌড়ে অংশগ্রহণ করে। সিআরবিকে রক্ষার প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে এই আয়োজন বলে জানান আয়োজকরা। এই যে সিআরবি যেটা যুগ যুগ ধরে আমাদেরকে পরিবেশ ভারসাম্য রেখেছে, সবাইকে আমাদের ভালো রেখেছে, সুস্থ রেখেছে। ওখানে একটা হসপিটাল হবে, আমরা এটা কেউ চাই না। চট্টগ্রাম শহরের যে নান্দনিক সৌন্দর্য আছে, সিআরবি তার মধ্যে একটা অন্যতম। তো আমরা মনে করি যে সিআরবির মতো এরকম প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ স্থানে যদি হাসপাতাল নির্মাণ হয়, তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আসলে অক্ষুণ্ণ থাকবে না, সেটা ক্ষতিগ্রস্ত হবে। 10 কিলোমিটার এই ম্যারাথন দৌড় সিআরবি থেকে শুরু হয়ে রেডিসন ব্লু, লালখান বাজার মোড়, টাইগার পাস মোড় হয়ে পুনরায় সিআরবি পর্যন্ত মোট 4টি ল্যাপে শেষ হয়। প্রতিযোগিতায় 2টি ক্যাটাগরিতে 111 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দৌড়ের মাধ্যমে শরীরচর্চার সাথে সাথে সবার মধ্যেই ছিল সিআরবি রক্ষার আবেদন। এখানে অনেক প্রতিযোগী আসছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি সিআরবিকে হাসপাতাল কার্যক্রম বন্ধ করে সিআরবিকে আপনি রক্ষা করুন। প্রায় আজকে 110 জন রানারের মতো চিটাং থেকে
তো অনেক বড় একটা অ্যামাউন্টের মানুষ আজকে আন্দোলন করতেছে সিআরবিকে শুধুমাত্র সেভ করার জন্য। ম্যারাথন ধরে উন্মুক্ত বিভাগে প্রথম হয়েছেন শেখ নাহিদউদ্দিন। এছাড়া সিনিয়র সিটিজেনের মধ্যে প্রথম হয়েছেন আনিসুর রহমান। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনের কার্যক্রম চলছে। চমক দিয়ে এবার পরিচালক পদে মনোনয়ন দিয়েছেন খালেদ মাসুদ পাইলট। 22 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই তালিকা নিয়ে কোনো আপত্তি না আসায় 171 জনকে রেখেই বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের তারিখ 27 সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 30 সেপ্টেম্বর। আর 6 অক্টোবর নির্বাচনের পরদিনই হবে ফলাফল প্রকাশ। বিসিবিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আজ সকাল 10টা থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ, যা শেষ হবে বিকেল 4টায়। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খাদ্য নিরাপত্তায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর 5 দফা। ধনী দরিদ্রের ভ্যাকসিন বৈষম্য দূর করার আহ্বান। আজ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বাংলায়। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সিরিজ বৈঠকের সিদ্ধান্ত জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলে নির্বাচন ভয় পায় দলটি, বলছে আওয়ামী লীগ। এবং খালি নেই রাজধানীর শিশু হাসপাতালের কোনো সেট। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন অভিভাবক। 70% ডেঙ্গু রোগী, আছে ভাইরাসজনিত জ্বরও। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।